আরিফ আজাদের জীবন যেখানে যেমন এই বইটা থেকে আজকে আমরা একটা গল্প নিয়ে একটু শূন্য আলোচনা করব। গল্পের নাম বোধ। আর মূল চরিত্র শাওন, মানে এক তরুণ। তার জীবনের একটা দিনের ঘটনা আমাদের অনেক কিছু ভাবিয়ে তোলে। হ্যাঁ, এই গল্পটা আসলে শাওনের একটা জার্নি। মানে তার যে খিটখিটে ভাব, রুক্ষ স্বভাব, সেখান থেকে একদম অনুশোচনা আর শেষে মায়ের কাছে ফিরে আসা। বেশ নাটকীয় একটা যাত্রা। হুম। আমাদের হাতে তো আরিফ আজাদের লেখাটাই আছে, আমরা চেষ্টা করব গল্পের যে গভীরের মানেগুলো সেগুলো একটু তুলে ধরার। আচ্ছা, শুরুতেই যদি দেখি শাওন চরিত্রটা বেশ একটু জটিল লাগছে। একদিকে সে বন্ধুর বিপদে মামুনের স্ত্রীর জন্য রক্ত দিতে হাসপাতালে ছুটছে, দায়িত্ববোধ তো আছে। হ্যাঁ, আছে। কিন্তু অন্যদিকে তার ব্যবহার সাংঘাতিক রুক্ষ। গভীর রাতে বন্ধুর ফোন পেয়ে বিরক্ত হচ্ছে, আবার সকালে মায়ের সাথে যা ব্যবহারটা করল খুবই খারাপ। এই যে বৈপরীত্য, এটা কেন? এটা এটা একটা ভালো পয়েন্ট তুলেছেন। শাওনের এই রুক্ষতাটা আসলে হয়তো তার ভেতরের কোনো শূন্যতা বা কষ্টের প্রকাশ। গল্পে তো ইঙ্গিত আছে, তাই না? বাবার মৃত্যুর পর সে কেমন যেন বদলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। বাবার ইচ্ছে ছিল ছেলে আলেম হবে, কিন্তু সে হয়ে গেল বেশ বেপরোয়া। এই যে রুক্ষ আচরণ, এটা কি তার ভেতরের অভিমান, নাকি নিজেকে বাঁচানোর একটা চেষ্টা? হয়তো সে স্নেহ ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখতে চায়। ইন্টারেস্টিং। তার হাসপাতালে যাওয়াটা কি শুধুই একটা সামাজিক দায়িত্ব পালন? ভেতরে ভেতরে সে কি একদম বিচ্ছিন্ন? মনে হচ্ছে তো তাই। যেমন ধরুন, সে যখন রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছে, করিডোরে পা তুলে বসে চোখ বন্ধ করে আছে, যেন চারপাশের টেনশন, মামুনের উদ্বেগ কিছুই ওকে স্পর্শ করছে না। ঠিক তাই। ওর আচরণে একটা অদ্ভুত নিরাশক্তি, একটা ডিট্যাচমেন্ট কাজ করে। সে যেন ঘটনার মধ্যে আছে, কিন্তু ঘটনার আবেগ থেকে নিজেকে সরিয়ে রেখেছে। হুম। কিন্তু এই নিরাসক্ত ভাবটা ভাঙে যখন সে অন্যের আবেগ খুব কাছ থেকে দেখে, বিশেষ করে ওর বন্ধু মামুনের আবেগ। হ্যাঁ, মামুন চরিত্রটা তো শাওনের ঠিক উল্টো, তাই না? স্ত্রীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে সে কি পরিমাণ উদ্বিগ্ন, আবার যখন কৃতজ্ঞতা জানাচ্ছে সেটাও খুব মন থেকে। একদম। আর তারপর বাবা হওয়ার পর তার যে আনন্দ, একেবারে বাঁধভাঙা আনন্দ, সেটা শাওনের সামনে যেন একটা নতুন পৃথিবী খুলে দেয়। ঠিক। বিশেষ করে মামুন যখন এই কথাটা বলে, কোনটা? ওই যে সন্তান যে কি জিনিস তা বাবা হওয়ার আগ পর্যন্ত কোনোদিন বুঝবি না, এই কথাটা শাওনের ভেতরে কেমন যেন একটা আলোড়ন তৈরি করে। হ্যাঁ, করে। এটা ওকে আঘাত করে, কিন্তু অপমানের মতো না, বরং একটা অপরাধ বোধ জাগিয়ে তোলে। কারণ কথাটা ওকে মনে করিয়ে দেয় ওর নিজের প্রয়াত বাবার কথা, তাই না? এক্স্যাক্টলি। বাবার স্নেহ, আদর, একসাথে কাটানোর সময়, এই স্মৃতিগুলো হঠাৎ করে ওর কাছে খুব জীবন্ত হয়ে ওঠে। তার অন্যের বাবা হওয়ার অভিজ্ঞতা শাওনকে ওর নিজের বাবার অভাবটা আর বাবার প্রতি ওর যে কর্তব্যের ঘাটতি ছিল সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটা কি শুধু বাবার স্মৃতি, নাকি আরও গভীর কিছু? আমার মনে হয় এটা তার চেয়েও গভীর। এটা শুধু ওর বাবার স্মৃতি নয়, এটা পিতৃত্ব আর মাতৃত্বের যে একটা ইউনিভার্সাল আবেগ, সেটার একটা ঝলকও দেখতে পায়। আচ্ছা। সে তো মামুনের কাছে জানতেও চায় তার স্ত্রীও কি সন্তানের জন্য ঠিক একইভাবে অপেক্ষা করছেন। আর তখনই সে শোনে মাতৃত্বের সেই চরম ত্যাগের কথা। হ্যাঁ, মামুনের স্ত্রীর সেই কথাটা, প্রয়োজনে মা নয় সন্তানকে যেন বাঁচানো হয়, এই আকুতি। এটা শোনার পর শাওনের প্রতিক্রিয়া কি হয়? কারণ সে তো নিজের মায়ের সাথে একটু আগে খুব খারাপ ব্যবহার করে এসেছে। ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। মানে স্ত্রীর এই নিঃস্বার্থ আত্মত্যাগের কথা শুনে শাওনের ভেতরের সব প্রতিরোধ, সব দেওয়াল যেন ভেঙে পড়ে। হুম। একজন মা নিজের জীবনের থেকে সন্তানের জীবনকে বড় করে দেখতে পারে, এই উপলব্ধিটা ওকে একেবারে নাড়িয়ে দেয়। সে প্রথমবারের মতো মাতৃত্বের গভীরতা, ওই নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের বিশালতাটা অনুভব করে। নিজের আচরণ তখন ওর কাছে কেমন মনে হয়? চরম বোকাটে, নির্লজ্জ, অকৃতজ্ঞ। তার শুধু মামুনের পিতৃত্বের আনন্দ নয়, এই মাতৃত্বের ত্যাগের গল্পটাও ওর বোধ জাগানোর জন্য সমান গুরুত্বপূর্ণ। সে কি তখন নিজের মায়ের জায়গায় ত্যাগটা কল্পনা করতে শুরু করে? হ্যাঁ, গল্পে তো তেমনই ইঙ্গিত আছে। সে কল্পনায় দেখতে পায় তার নিজের মাও যেন ওর বাবার কাছে ঠিক একই আরতি জানাচ্ছেন। এই মুহূর্তটাতে ওর ভেতরের যে কঠিন খোলসটা ছিল সেটা পুরোপুরি ভেঙে যায়। আহারে! সে এতদিন ধরে যে মাকে অবহেলা করেছে, যার কষ্টটাকে দেখেও দেখেনি,
সেই মায়ের প্রতি একটা তীব্র অপরাধবোধ ওকে গ্রাস করে। ওর মনে প্রশ্ন জাগে, আচ্ছা, স্বামীকে হারিয়ে একা একটা সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়াটা কি তার মায়ের কোনো অপরাধ ছিল? এই উপলব্ধিটা তো খুবই পাওয়ারফুল। আচ্ছা, এরপর হাসপাতাল থেকে বেরিয়ে সে যখন ডিপার্টমেন্টের বন্ধুদের মিসড কল দেখে, ওদের বকাঝকার মেসেজ দেখে, তখন ওর প্রতিক্রিয়া কি? সে কি আবার আগের মতো খিটখিটে হয়ে যায়? না না, সেখানেই তো পরিবর্তনটা বোঝা যায়। সে বন্ধুদের মেসেজগুলো দেখে, পুরনো রীতি ভাঙার সিদ্ধান্ত নেয় ঠিকই, কিন্তু সেটা ধ্বংসের জন্য নয়, বরং প্রত্যাবর্তনের আনন্দের জন্য। ওহ! তার ভেতরে তখন বারবার মায়ের মুখটা ভাসছে, মায়ের প্রতি করা অন্যায়গুলো, বিশেষ করে সকালের ওই রুক্ষ ব্যবহার, মায়ের ওই চুপচাপ সহ্য করে নেওয়া, এগুলো ওকে যেন পুড়িয়ে দিচ্ছে। তার মানে হাসপাতালে যা যা ঘটল, বিশেষ করে মামুনের আবেগ আর তার স্ত্রীর ওই ত্যাগের গল্প, এগুলো শাওনের ভেতরের অনুশোচনার আগুনটাকে একদম উস্কে দিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে ওর যে কাঁদার ইচ্ছা হয়, মামুনের মতো হাউমাউ করে কাঁদার আকুতি, এটা কি ওর জমে থাকা সব আবেগ আর অপরাধবোধের একটা বহিঃপ্রকাশ? অবশ্যই। এটা এক ধরনের ক্যাথারসিস, বুঝলেন? আবেগের মুক্তি। এতদিনও যে কঠিন একটা বর্ম পড়েছিল, সেটা ফেটে গিয়ে ভেতরের অনুতপ্ত অসহায় শাওনটা বেরিয়ে আসছে। হুম। ওর মনে হয়, আমাকে পেটে ধরে মা কি বড় কোনো অপরাধ করে ফেলেছে? এই একটা প্রশ্নই ওর অনুশোচনার গভীরতাটা বুঝিয়ে দেয়। এরপর ক্লাইম্যাক্স, শাওনের বাড়ি ফেরা, অসময়ে ছেলেকে ফিরতে দেখে মায়ের ভয় পাওয়া। কিন্তু শাওনের চোখে আসে আগের তাচ্ছিল্য নেই। মায়ের পায়ে পড়ে ওর সে কান্না আর ক্ষমা চাওয়া। দৃশ্যটা খুব ইমোশনাল। এটা শুধু ইমোশনাল নয়, এটা গল্পের মূল বার্তাটাকেও কিন্তু প্রতিষ্ঠা করে। শাওনের ফিরে আসাটা শুধু শারীরিকভাবে বাড়ি ফেরা নয়, এটা ওর আত্মার ফেরা। ঠিক। সে মায়ের কাছে শুধু ক্ষমা চাইছে না, সে আসলে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা ফিরে পেতে চাইছে, যেটা সে এতদিন নিজেই দূরে ঠেলে দিয়েছিল। হুম। সে বুঝতে পেরেছে মায়ের অবাধ্য হওয়া মানে আসলে নিজেকেই বঞ্চিত করা। আর মায়ের প্রতিক্রিয়া, মানে রাহেলা বেগমের জন্য এই মুহূর্তটা কেমন ছিল? গল্পে আছে তার মনে হয় যেন সিজদায় লুটিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। মায়ের জন্য এটা তো একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান। ছেলের এই পরিবর্তনের জন্য, এই বোধ ফিরে আসার জন্য তিনি হয়তো কতদিন ধরে নীরবে প্রার্থনা করে গেছেন। ছেলের ফিরে আসাটা তার কাছে শুধু স্বস্তি নয়, এটা তার মাতৃত্বের জয়, তার প্রার্থনার ফল। ওই যে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার অনুভূতি, সেটা এখানে খুব স্পষ্ট। গল্পটা এখানে এসে যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। তাহলে পুরো আলোচনা থেকে যেটা বোঝা যাচ্ছে, শাওনের পরিবর্তনটা হয়তো হঠাৎ মনে হতে পারে, কিন্তু এর পেছনে বেশ কয়েকটা শক্তিশালী কারণ কাজ করেছে। অন্যের জীবনের একটা তীব্র আবেগঘন মুহূর্ত, মানে মামুনের পিতৃত্ব আর মাতৃত্বের নিঃস্বার্থ ত্যাগের উপলব্ধি, এগুলো ওকে বাধ্য করেছে নিজের জীবন, নিজের সম্পর্কগুলো, বিশেষ করে মায়ের সাথেও সম্পর্কটাকে নতুন করে দেখতে। হ্যাঁ, এই গল্পটা এটাই দেখায় যে মানুষের ভেতরের বোধ বা উপলব্ধি অনেক সময় খুব অপ্রত্যাশিত জায়গা থেকে আসতে পারে। শাওনের ক্ষেত্রে সেটা এসেছে ওর বন্ধুর জীবনের একটা ঘটনা থেকে। এটা আমাদের শেখায় যে সহানুভূতি আর অন্যের অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা মানুষের পরিবর্তনের জন্য কতটা জরুরি। শাওনের ফিরে আসা শুধু মায়ের কাছে ফেরা নয়, এটা তার নিজের ভেতরের ভালো সত্তাটার কাছেও ফেরা। এছাড়া গল্পের রাহেলা বেগমের একটা ভাবনা ছিল না, অতিরিক্ত স্বাধীনতাও একরকম পরাধীনতা। শাওনেরই ফিরে আসাকে কি সেভাবে দেখা যায়? সে কি এক ধরনের পরাধীনতা, মানে উচ্ছৃঙ্খলতা, রুক্ষতা, এগুলো থেকে মুক্তি পেয়ে অন্য এক ধরনের পরাধীনতায়, মানে দায়িত্ববোধ, স্নেহ, এগুলোতে বাঁধা পড়ল, যা আসলে ওকে মুক্তি দিল? বাহ, খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন কিন্তু। হ্যাঁ, শাওন হয়তো এতদিন স্বাধীনতার নামে এক ধরনের বিচ্ছিন্নতা আর আত্মকেন্দ্রিকতার খাঁচায় বন্দী ছিল। মায়ের কাছে ফিরে এসে সম্পর্কের দায়িত্ব স্বীকার করে সে হয়তো সেই বন্দিদশা থেকেই মুক্তি পেল। ভালোবাসার বা সম্পর্কের দায়িত্ব কাঁধে নেওয়াটাও তো এক ধরনের মুক্তি দিতে পারে, যা জীবনটাকে একটা মানে দেয়। এই বোধ ওকে সেই মুক্তির পথটাই দেখিয়েছে। তাহলে আরিফ আজাদের এই গল্পটা শুধু একটা পরিবর্তনের গল্প নয়, এটা মাতৃত্ব, পিতৃত্বের প্রতিচ্ছবি, অনুশোচনার শক্তি আর অপ্রত্যাশিত মুহূর্তে জীবনের গভীর সত্য উপলব্ধির গল্প। এটা মনে করিয়ে দেয় কখনো কখনো অন্যের আয়নাতেই আমরা নিজেদের সবচেয়ে পরিষ্কারভাবে দেখতে পাই। একদম। আর এখানেই গল্পটার আবেদনটা কিন্তু সবার জন্য।
শাওনের অভিজ্ঞতা হয়তো একটু অন্যরকম, কিন্তু জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই হয়তো এমন মুহূর্তের মুখোমুখি হই যখন অন্যের কোনো ঘটনা বা কথা আমাদের ভেতরটাকে ভীষণভাবে নাড়া দেয়, আমাদের চিন্তার জগৎটাকে ওলটপালট করে দেয়। সব মিলিয়ে বোধ আমাদের শুধু একটা গল্পই শোনায় না, আমাদের নিজেদের সম্পর্কগুলো নিয়েও একটু ভাবতে, মানে প্রেরিত করে। আর এই ভাবনার শেষেই হয়তো লুকিয়ে থাকে আমাদের নিজেদেরও ফিরে আসার কোনো সম্ভাবনা। আচ্ছা, একটা প্রশ্ন আসছে মনে। আমাদের জীবনে কি কখনো এমন কোনো মুহূর্ত এসেছে যখন একদম বাইরের কোনো ঘটনা বা কোনো ব্যক্তির আচরণ আমাদের নিজেদের অনেক দিনের বিশ্বাসকে, মানে ভিতটাকে নাড়িয়ে দিয়েছে, আমাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে? হয়তো এমন কোনো ঘটনা যা শাওনের কাছে মামুনের অভিজ্ঞতা দেখার মতোই অপ্রত্যাশিত ছিল। এটা নিয়ে কিন্তু একটু ভাবা যেতে পারে।